আসসালামু আলাইকুম। আমরা কতটুকু করছিলাম মনে আছে? আমরা তোমার আচ্ছা এই জিনিসপাতিগুলাতে আসতেছি আমি একটু পরে, হ্যাঁ? হেসপার তত্ত্ব এখানে আমি একটু পরে আসতেছি। তো আমরা করছিলাম আচ্ছা রঙিন যৌগ গঠনে এই জিনিসপাতিগুলো তো পড়ছি। তারপর পর্যাবৃত্ত ধর্ম। আচ্ছা এইখানে দেখো পর্যাবৃত্ত ধর্ম ওই যে টেবিলটা পড়তে বলছিলাম, দেন বই থেকে বলে দিছিলাম এত এত পার্টগুলো পড়বা, এখান থেকে পড়লে ক্লিয়ার হবে। দেন এই যে দেখো এখানে আবার একটু ব্যাখ্যা করা হয়েছে যে দেখো যখন তুমি সোডিয়াম, আচ্ছা এখানে আয়নীকরণ শক্তি কি এই জিনিসপত্রগুলো তো ব্যাখ্যা করছিলাম যে একটা ইলেকট্রন ত্যাগ করতে যতটুকু শক্তি লাগে, তখন এরপর সোডিয়ামটা স্থিতিশীল হয়ে যায়, তো সেকেন্ড যেই আয়নটা ইলেকট্রনটা ত্যাগ করতে এর জন্য অনেক বেশি শক্তি লাগে। আচ্ছা এখানে আরো ডিটেলসে আমি লিখছি, দেন তুমি এটা পড়বা, পড়ার পর ওই যে বই থেকে পড়বা আর কি। তারপর এই জিনিসপাতিগুলো পড়তেছিলাম লাস্ট ক্লাসে, এই জিনিসপাতিগুলো পড়তেছিলাম, অরবিটাল সংকরণ, এটাও দেখাইছি, এগুলা সব দেখাইছি, এগুলা দেখানো হয়েছে। আচ্ছা এই জিনিসপাতিগুলো পড়তেছিলাম আমরা, তাই না? আচ্ছা এই জিনিসপাতিগুলাতে কি পড়তেছিলাম মনে আছে? যদি একটু আমার হোয়াইট বোর্ডটা ওপেন করি। এটা কই গেল? আবার নতুন করে ইম্পোর্ট করা লাগবে। দেখাইতেছে এটা আছে, বাট কোথায়? এই তো পাইছি। আচ্ছা মোটামুটি সব তো পড়া শেষ দেখতেছি। আচ্ছা আমরা এই যে দেখো এই জায়গাতে ছিলাম। এখন দেখো এখানে কি বলতেছে, জটিল যৌগের সংকরণ, তাই না? যেমন ধরো এখানে আমরা Fe2+ এর জন্য দেখতেছিলাম, তো এই ক্ষেত্রে আমরা বলছিলাম যে অযুগ্ম ইলেকট্রন না খুঁজে, যেহেতু এখানে কোনো অযুগ্ম ইলেকট্রন থাকতেছে না, তো এখানে আমরা কি খুঁজবো? এখানে আমরা লোন, কারণ আমরা একটা ফর্মুলা কি জানি, যে আমরা একটা ফর্মুলা জানি লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ইকুয়ালস টু যত হয় তত কি আমাদের সন্নিবেশ সংখ্যা, আর সন্নিবেশ সংখ্যা যত হয় আমাদের সেটা হয়। তাহলে দেখো এইখানে এই দুইটা ঘরে লোন পেয়ার আছে, এখানে একটা লোন পেয়ার আছে, এখানে তিনটাতে লোন পেয়ার আছে। তাহলে মানে যেই ঘরগুলো ফাঁকা থাকবে প্রত্যেকটা ঘরে আমরা একটা করে লোন পেয়ার দিয়ে দিব। তাহলে এখানে দেখো কি পাইতেছি, D2, আর এখানে S একটা, আর এখানে পাইতেছি P3, তাহলে D2 SP3।
তাহলে এটা আমাদের চলে গেল, হইলো না? আচ্ছা, এরপর ধরো আমাদেরকে যদি কোবাল্টের কথা বলে, এরপর যদি আমাদেরকে ধরো এরপরের যেই জটিল যৌগের কথা বলছে, এই জটিল যৌগটা যদি আমরা একটু খেয়াল করি, এখানে কেন্দ্রীয় মৌল কে, এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে কোবাল্ট। তাহলে আমি ওই যে প্রসেসটা শিখেছি, এই প্রসেসে যদি আমি জারণ সংখ্যাটা বের করি, দেখতে পাচ্ছি কি +3। তাহলে কোবাল্ট 3+ এর জন্য আমি যদি ইলেকট্রন বিন্যাস করি, তাহলে দেখা যাচ্ছে কি থাকে, এই যে দেখো, কোবাল্টের নরমাল ইলেকট্রন বিন্যাসের সর্বশেষে থাকে 3d7 4s2। আর কোবাল্ট 3+ এর জন্য দুইটা চলে যায়, একটা চলে যায়, তাহলে তিনটা চলে গেল। তাহলে তিনটা যদি চলে যায়, সেক্ষেত্রে আমার কি থাকতেছে, 3d6 থাকতেছে। তাহলে 3d6 থাকলে এই ইলেকট্রনটা চলে আসবে উত্তেজিত করলে এইখানে, ও চলে আসবে এইখানে, তাহলে এই দুইটা ঘর ফাঁকা হয়ে যাচ্ছে। তাহলে এই দুইটা ঘর ফাঁকা হয়ে গেলে এই দুইটা ঘরে কি চলে আসবে, মুক্ত জোর। আর এই দুইটা ঘর এইগুলা তো আগে থেকে ফাঁকা, তো এইগুলাতে মুক্ত জোর থাকবে। তো আমাদের কি পেলাম, D2sp3। তাহলে এটা আমরা বুঝতে পারছি। ওকে, দেন হচ্ছে এটা দেখো, হেক্সাসায়ানো পটাশিয়াম হেক্সাসায়ানো ফেরেট 3+। তাহলে এইখানে হচ্ছে ফেরেট 3+, তাহলে 3d5। তাহলে এই ইলেকট্রনটা তোমার চলে আসবে হচ্ছে, এই যে এই ইলেকট্রনটা চলে আসবে হচ্ছে এইখানে, এই ইলেকট্রনটা চলে আসবে হচ্ছে এইখানে। তাহলে কি থাকতেছে, এই দুইটা ঘর, আর এইখানে কি থাকতেছে, একটা লোন পেয়ার থাকতেছে না, সরি এইখানে একটা কি থাকতেছে, অযুগ্ম ইলেকট্রন থাকতেছে, তাই তো? আচ্ছা, আর এইখানে দেখো দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই যে দেখো টোটাল এই জায়গাগুলো হচ্ছে ফাঁকা। তাহলে এইগুলো হচ্ছে কি আমার, এগুলো হচ্ছে আমার লোন পেয়ার। তাহলে লোন পেয়ার যেহেতু আছে, তাহলে আমার সংকরণটা কি হবে, D2sp3। আর এইখানে যদি একটা অযুগ্ম ইলেকট্রন আছে, সুতরাং এটা হবে আমার কি, প্যারাম্যাগনেটিক হবে। তাহলে আমি অযুগ্ম ইলেকট্রন দেখে বুঝবো প্যারাম্যাগনেটিক, আর লোন পেয়ার গুলো দেখে বুঝবো হচ্ছে কি সংকরণ, মানে কি ধরনের সংকরণ হবে এটা বুঝতে পারবো, তাই না? তাহলে দেখি আর এক্সাম্পল আছে কিনা জটিল যৌগের। আচ্ছা, এইখানেও দেখো একটু, এই যে একটা ব্যতিক্রম ছিল না, এই যে টেট্রাইমিন কপার 2+ এর কপার 2 সালফেট, এটা বলছিল কি এটা হচ্ছে ব্যতিক্রম। তাহলে দেখি কি রকম ব্যতিক্রম। দেখো, এখন এটা হচ্ছে, দেখো কি কি ধরনের পসিবল। 3d9, আচ্ছা এখানে কাহিনীটা কি হয়েছিল মনে আছে, কপারের নরমালি কি হয় 10টা থাকে না, তো এখানে হচ্ছে দুইটা যখন সে ত্যাগ করছে, তো 3d9 থাকতেছে। এখন 3d9 এর জন্য যখন তুমি ইলেকট্রন বিন্যাস করতেছো, তো d তে 9 দিয়ে দিলা, 4s 4p 4d। আচ্ছা 4d টা ধরো আপাতত ইগনোরই করলা, বাট কথা হচ্ছে এখানে দেখো প্রত্যেকটা ঘরে কি আছে, ইলেকট্রনে একদম ভরপুর আছে। ইলেকট্রনে কি আছে, একদম ভরপুর আছে। তাহলে যদি ভরপুর থাকে, তাহলে s আর p এই তিনটা ঘর, এই ঘরগুলোতে শুধুমাত্র মুক্ত জোর থাকবে ওই আগের কন্ডিশন অনুযায়ী। সেই ক্ষেত্রে এটার ইলেকট্রন বিন্যাস কি হয়, sp3 হয়। কি হয়, sp3 হয়। তো আমরা দেখছিলাম না এটার ইলেকট্রন বিন্যাস কি রকম হয়, sp3। ওকে, আচ্ছা এখন ব্যতিক্রমের কারণে কি হচ্ছে, দেখো এটা হচ্ছে যদি জেনারেলাইজ ওয়েতে হইতো, তাহলে এটার সংকলন হইতো sp3। কারণ ব্যতিক্রমটা কি, ব্যতিক্রমটা হচ্ছে সেক্ষেত্রে এইখানে যেহেতু জটিল যৌগে আমাদেরকে একটা ডি অরবিটাল যদি আনতে হয়, কখনো জটিল যৌগে যদি কখনো একটা ডি অরবিটাল আনতে হয়, সেই ক্ষেত্রে হচ্ছে দেখো, যেহেতু এখানে আমি 3d থেকে কোনো ডি অরবিটাল পাচ্ছি না, তাহলে আমি 4s 4p 4d 4f পর্যন্ত লিখতে পারি। তো এই ক্ষেত্রে s এর জন্য ঘর ফাঁকা, p এর জন্য ঘর ফাঁকা, d এর জন্য ঘর ফাঁকা। তো এই যে দেখো s p তে দুইটা, আর এই যে এইখানের যে একটা ঘর ফাঁকা মুক্তজোর ছিল না, এই মুক্তজোরটাকে কম্পিত করে ওই d তে নিয়ে যাওয়া হয়েছে। বুঝা গেছে? এইখানে যে ঘরটা ফাঁকা, ওই যে এইখানে যে মুক্তজোরটা ছিল না, ওকে এই d তে নিয়ে যাওয়া হয়েছে। সেম ভাবে এরপরে হচ্ছে কি, যদি কপার 3+ হইতো, এইখানের যে বন্ডটা হইতো এইটাকে নিয়ে যাওয়া হইতো এই d তে। এই যে দেখো, এই যে এইটাকে নিয়ে যাওয়া হয়েছে এইখানে, তাহলে এই ঘরটা ফাঁকা হয়ে গেছে না, তাহলে DsP2, এটাও sp2d, অর্থাৎ DsP2 আর sp2d। তো আমরা হচ্ছে মেইনলি এইটাই মনে রাখতে পারি, sp3। এটা তেমন একটা আসে না, আমরা দেখবো টেস্ট পেপারে যদি কখনো দেখি যে এরকম আসছে, সেক্ষেত্রে হচ্ছে আমরা আর একটু ভালো করে বোঝার ট্রাই করবো। এখন আসো যে এই সংকরায়নের থেকে মেনলি হচ্ছে প্রশ্ন, যে এরকম প্রশ্ন আসে এতক্ষণ হচ্ছে আমরা যেগুলো হচ্ছে, এগুলো মেনলি সংকরায়ন জিনিসটা কি, সংকরণগুলো কিভাবে কাজ করে, কিভাবে ড্র করতে হয়, এই জিনিসপাতিগুলো শিখছি। তো এখন আসো, যদি সংকরায়ন দিয়ে আমাদেরকে কোনো প্রশ্ন দিল পরীক্ষায়, মানে কিরকম প্রশ্নগুলো দেয় আসলে মেনলি। তো এই জন্য আমাদের শিখতে হয় কি, ভিএসইপিআর তত্ত্ব, আমি এক কথায় বলি ভ্যাসপার তত্ত্ব, ঠিক আছে? ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন, কি ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন।
তাহলে ভ্যালেন্স শেল ইলেকট্রন পেয়ার রিপালশন। তাহলে এই কথাটা মানে কি? ভ্যালেন্স মানে যোজনী, শেল মানে স্তর। যোজ্যতা স্তরের যুগ্ম ইলেকট্রন বিকর্ষণ অথবা যোজনী স্তর যুগ্ম ইলেকট্রন বিকর্ষণ। এখন এই যে বন্ধনের মধ্যে এই ক্ষেত্রে হচ্ছে আমাদের রিপালশন, বিকর্ষণ কথাটা আছে না, এই বিকর্ষণ 3 ধরনের হয়ে থাকে। এখন কোন একটা যৌগে দুইটা জিনিস থাকতে পারে, একটা হচ্ছে নরমাল বন্ধন বন্ড পেয়ার, একটা কি বন্ড পেয়ার। বন্ড পেয়ার জিনিসটা কি? যেমন ধরো হাইড্রোজেন আর হাইড্রোজেন যেভাবে বন্ধন গঠন করে, স্বাভাবিক যে বন্ধনটা এটাকে আমরা বলে থাকি হচ্ছে বন্ড পেয়ার, বন্ধন জোড়। এই জোড় মেইনলি হচ্ছে দুই ধরনের হয়, একটা হচ্ছে বন্ধন জোড় হয় আর একটা হচ্ছে মুক্ত জোড় হয়। তাহলে এইখানে আমরা যেই জোড়টা দেখতে পাচ্ছি এটা হচ্ছে কি আমাদের বন্ধন জোড়, আর আরেকটা হচ্ছে কি মুক্ত জোড়, যেটাকে আমরা বলে থাকি এলপি বা লোন পেয়ার। কি বলে থাকি? লোন পেয়ার। তাহলে এখন দেখো বিকর্ষণ দুই ধরনের, 3 রকম বিকর্ষণ এখানে দেখা যেতে পারে। একটা হচ্ছে বন্ড পেয়ার বিকর্ষণ, একটা হইতে পারে বন্ড পেয়ার লোন পেয়ার বিকর্ষণ, আর একটা হইতে পারে লোন পেয়ার বিকর্ষণ। কথাটা গুলা কিভাবে এক্সপ্লেন করা যায়? এক্সপ্লেন করা যায় এভাবে। চিন্তা করো আমি হচ্ছে হাইড্রোজেনের মধ্যে ব্যাখ্যা করব বন্ড পেয়ার গুলো, মানে বিকর্ষণ বল ব্যাখ্যা করব। হাইড্রোজেন একটা অণু আমার। তাহলে হাইড্রোজেন তাদের মধ্যে শুধুমাত্র বন্ড পেয়ার আছে। তাদের মধ্যে শুধুমাত্র কি আছে? বন্ড পেয়ার আছে। তাদের মধ্যে কোনো মুক্ত জোড় ইলেকট্রন নাই। সুতরাং এখানে কোনো প্রকার লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ অথবা লোন পেয়ার বিকর্ষণ আমরা দেখতে পাবো না। যেহেতু শুধুমাত্র তাদের মধ্যে বন্ড পেয়ার আছে, আমরা এইখানে শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণটা দেখতে পাবো। তাহলে দেখো এটার চাইতে সুন্দর উদাহরণ হচ্ছে এইটা, এই যে মিথেন CH4। এখানে ধরো কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন কার্বন হাইড্রোজেন, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এটাও বন্ড পেয়ার, এখানে এটাও বন্ড পেয়ার। এখানে কেন্দ্রমূলক কার্বন, কার্বনে কোনো প্রকার মুক্ত জোড় ইলেকট্রন নাই। যেহেতু এই যে দেখো কোনো প্রকার মুক্ত জোড় ইলেকট্রন নাই, সেহেতু এখানে আমি কোনো প্রকার লোন পেয়ার অথবা লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ দেখতে পাবো না। এখানে আমি শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ দেখতে পাবো। আচ্ছা, তাহলে এবার চিন্তা করো, নরমালি হচ্ছে এই যে অ্যাঙ্গেলগুলো ছিল না, ওই যে sp3 সংকরায়নে কি রকম অ্যাঙ্গেল হয়, এই অ্যাঙ্গেলগুলো কিন্তু ওইখান থেকে লিখছে। আচ্ছা, তো দেখো এটা কি ধরনের সংকরায়ন হবে? আমরা কি সূত্র কি শিখছি? লোন পেয়ার প্লাস সিগমা বন্ড ইকুয়ালস টু যত হয় তত হচ্ছে আমাদের সন্নিবেশ সংখ্যা, আর ওইটার ইকুইভ্যালেন্টে আমরা কি লিখে থাকি? যে সংকরায়নটা লিখে থাকি। তাহলে এখানে লোন পেয়ার নাই, এর মানে 0, আর বন্ড পেয়ার আছে 4টা, তাহলে 4। তাহলে 4 এর জন্য কি হয়ে থাকে? sp3। তাহলে এটা হচ্ছে sp3 সংকরায়ন, আর sp3 সংকরায়নের জন্য তাদের বিকর্ষণ কোণ কত হয়ে থাকে? 109.5 ডিগ্রি হয়ে থাকে। ওকে, আচ্ছা। তো এরপরে দেখো অ্যামোনিয়ার জন্য যখন চিন্তা করতেছি, আমরা জানি হচ্ছে নাইট্রোজেনের একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, একটা মুক্ত জোড় ইলেকট্রন থাকে, এটা হচ্ছে আমরা 9 10 থেকেই জানি। আর অ্যামোনিয়া একটা নাইট্রোজেন 3টা হাইড্রোজেনের সাথে বন্ধন জোড়, এটা বন্ধন জোড়, এটা বন্ধন জোড়, এটা বন্ধন জোড়। তাহলে এইখানে দেখো নাইট্রোজেন হাইড্রোজেনের মধ্যে বন্ধন জোড়, বন্ড পেয়ার বিকর্ষণ। এই যে দেখো এখানে একটা বন্ড পেয়ার আছে, এখানে একটা বন্ড পেয়ার আছে, এদের মধ্যে কি হবে? একটা বন্ড পেয়ার বিকর্ষণ হবে। আবার এইখানে একটা বন্ড পেয়ার আছে, এইখানে একটা বন্ড পেয়ার আছে, এদের মধ্যে একটা বন্ড পেয়ার বিকর্ষণ হবে। আবার এইখানে যেহেতু একটা লোন পেয়ার আছে, এই বন্ড পেয়ার এই লোন পেয়ারের মধ্যে আরেকটা কি হবে? বিকর্ষণ বল অনুভব করবে। আবার এইখানে একটা লোন পেয়ার আছে, এইখানে একটা বন্ড পেয়ার আছে, এদের মধ্যে একটা কি হবে? বিকর্ষণ বল অনুভব হবে। এখন আমাদের দেখতে হবে যে লোন পেয়ার বিকর্ষণ বলগুলোর ক্রমটা কি রকম। এখানে বলতেছে লোন পেয়ারের মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি হয়, অর্থাৎ মুক্ত জোড়গুলোর মধ্যে বিকর্ষণ সবচেয়ে বেশি। এরপর হচ্ছে লোন পেয়ার বন্ড পেয়ার, এরপর হচ্ছে বন্ড পেয়ার। তাহলে একটা জিনিস দেখো, এইখানে একটা লোন পেয়ার আছে, এইখানে একটা বন্ড পেয়ার আছে, তাহলে আবার এইখানে একটা বন্ড পেয়ার, এইখানে একটা বন্ড পেয়ার আছে। আমরা অলরেডি জানতে পারলাম যে লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণ বলটা বেশি হয়, অর্থাৎ এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে ধাক্কা দিয়ে বেশি নিচের দিকে নামাই দিবে, যতটা না পারবে এই বন্ড পেয়ার ধাক্কা ধাক্কি করে উপরের দিকে উঠতে, তাহলে সে একটু নিচের দিকে বেশি চাপাই দিবে না? সিমিলারলি এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে ধাক্কা দিয়ে একটু বেশি নিচের দিকে নামাই দিবে, কারণ আমরা জানি লোন পেয়ার বন্ড পেয়ারের মধ্যে বিকর্ষণটা বেশি হয়। কার তুলনায়? বন্ড পেয়ারের তুলনায়। তাহলে দেখো এই লোন পেয়ারের কারণে এদিকে একটু চেপে যাচ্ছে, এদিকে একটু চেপে যাচ্ছে, তাহলে এইটাও কিন্তু আমরা sp3 সংকরায়ন। কিভাবে বুঝলাম? কারণ দেখো এইখানে লোন পেয়ার আছে একটা, বন্ড পেয়ার আছে 3টা, তাহলে 4 মানে কত? sp3। বাট এটা sp3 হওয়া সত্ত্বেও 160 ডিগ্রি দিচ্ছে কেন? কারণ আগে কোনো প্রকার লোন পেয়ার ছিল না, যে শুধুমাত্র বন্ড পেয়ার ছিল। বন্ড পেয়ার থাকার কারণে তাদের মধ্যে বিকর্ষণ বলগুলো স্বাভাবিক ছিল। বাট এবার লোন পেয়ার আছে, লোন পেয়ার থাকার কারণে এখন আমরা দুই ধরনের বিকর্ষণ দেখতে পাচ্ছি।
বন্ড পেয়ার বিকর্ষণ, লোন পেয়ার বন্ড পেয়ার বিকর্ষণ। যেহেতু এখন আমি দুই ধরনের বিকর্ষণ দেখতে পাচ্ছি, সুতরাং আমার আগের তুলনায় বিকর্ষণ বলটা এখন বেশি হবে না? বিকর্ষণ বলটা বেশি হলে কি হবে? কোণটা কমে যাবে। এই জন্য আগে থেকে একটু কোণ কমে গিয়ে 160 ডিগ্রি হয়েছে। ওকে, আচ্ছা। এরপর আরেকটা সুন্দর এক্সাম্পল দেখো, পানি। কে? পানি। এখন পানিতে দেখো অক্সিজেন, কেন্দ্রীয় মূলক কি? অক্সিজেন। অক্সিজেনের হচ্ছে তোমার দুইটা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই যে এইখানে একটা মুক্তজোড় ইলেকট্রন, এইখানে একটা মুক্তজোড় ইলেকট্রন। আবার একটা অক্সিজেন দুইটা হাইড্রোজেনের সাথে বন্ধন গঠন করে, তাহলে এটা একটা বন্ধন জোড়, এটা একটা বন্ধন জোড়। আচ্ছা, তাহলে এটা সংকরণ কি হবে আগে দেখি। এখানে এলপি আছে দুইটা, বিপি আছে দুইটা, তাহলে 2 যোগ 2 4, 4 হলে কি হয়? sp3 সংকরণ। আচ্ছা, তাহলে এটা sp3 হওয়া সত্ত্বেও 104.5 ডিগ্রি কেন? কারণ দেখো এইখানে হচ্ছে এই যে এইখানে একটা লোন পেয়ার আছে, এইখানে একটা লোন পেয়ার আছে, তাহলে এইখানে আমি লোন পেয়ার বিকর্ষণ দেখব। অর্থাৎ লোন পেয়ার বিকর্ষণ দেখে এই লোন পেয়ারকে নিচের দিকে ধাক্কা দিবে, আর এই লোন পেয়ারকে উপরের দিকে ধাক্কা দিবে, অর্থাৎ তাদের মধ্যে গ্যাপটা বেড়ে যাবে। আবার সিমিলারলি এই লোন পেয়ার এই বন্ড পেয়ারের মধ্যে আবার একটা আমি বিকর্ষণ বল দেখব, তো এই লোন পেয়ার এই বন্ড পেয়ারকে নিচের দিকে ধাক্কা দিবে, এই বন্ড পেয়ার এই লোন পেয়ারকে তুলনামূলক উপরের দিকে একটু কম ধাক্কা দিবে। আচ্ছা, আবার এইখানে একটা বন্ধন জোড় আছে, এখানে একটা বন্ধন জোড় আছে, তো এদের মধ্যে আবার বন্ড পেয়ার বিকর্ষণ হবে। যেহেতু এখানে দেখো লোন পেয়ার বিকর্ষণ দেখতে পাচ্ছি, বন্ড পেয়ার বিকর্ষণ দেখতে পাচ্ছি, বন্ড পেয়ার বিকর্ষণ দেখতে পাচ্ছি, সুতরাং এইখানে হচ্ছে বিকর্ষণ বলটা আরো বেশি বেড়ে যাবে, ফলে নিচের দিকে আরেকটু চেপে যাবে, ফলে কোণটাও আমার আরেকটু কমে যায়। বোঝা গেছে? এই জন্য দেখো এখানে লেখা হয়েছে শুধুমাত্র প্রথমটার জন্য বন্ড পেয়ার বিকর্ষণ পাইছি, দ্বিতীয়টার জন্য হচ্ছে লোন পেয়ার পাইছি, আর বন্ড পেয়ার পাইছি, আর তৃতীয়টার জন্য দেখো সবগুলা পাইছি। ওকে, তো এইখান থেকে মোস্ট যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আসে এইরকমই আসে, যে বলে যে তোমার মিথেন sp3 হওয়া সত্ত্বেও 109.5 ডিগ্রি বন্ধন কোণ দেখায়, কিন্তু অ্যামোনিয়া sp3 হওয়া সত্ত্বেও 160 ডিগ্রি দেখায় কেন? আবার এরকম প্রশ্ন আসে যে অ্যামোনিয়া 160 ডিগ্রি হইলে পানি 104.5 ডিগ্রি কেন? আবার পানি 104.5 ডিগ্রি হইলে মিথেন 109.5 ডিগ্রি কেন? এই প্রশ্নগুলাই হচ্ছে এই টপিকটা থেকে বেশি আসে। তো আমরা তো জানলাম কেন, কারণ ভ্যাসপার তত্ত্বের জন্য যদি কখনো শুধুমাত্র বন্ড পেয়ার বিকর্ষণ থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের স্বাভাবিক কোণটা পাবো, স্বাভাবিক বন্ধন কোণ পাবো কত? 109.5 ডিগ্রি। যদি একটু কমে মানে একটা মুক্তজোড় থাকে সেক্ষেত্রে 160 ডিগ্রি পাওয়া যায়, যদি দুইটা মুক্তজোড় থাকে 104.5 ডিগ্রি পাওয়া যায়। এছাড়াও আরো কিছু ব্যতিক্রম আছে, ওই ব্যতিক্রমগুলো আমরা একটু বই থেকে দেখব। তাহলে এই জিনিসটা পড়ছি, তাহলে দেখো আমাদের মোটামুটি মনে হয় পড়া হয়ে গেছে। আমি যদি একবার এই নোটটা থেকে যদি একদম প্রিভিউ করা ট্রাই করি প্রথম থেকে, একটু মনোযোগ দিয়ে দেখবা যে আমি একটু প্রিভিউ করা ট্রাই করতেছি। এই জিনিসপাতিগুলো আমরা পড়ছিলাম, এগুলা পড়ছি সব, প্রথম পেজ পড়ছি, এইগুলা পড়ছি ডি ব্লক মৌল, অবস্থান্তর মৌল, এদের বৈশিষ্ট্য, তারপর হচ্ছে পরিবর্তনশীল যোজ্যতা, রঙিন যৌগ গঠন, তারপর জটিল যৌগ, এরপর এদের নামকরণ, এগুলা পড়া হয়েছে সব। তারপরে হচ্ছে আমরা গ্রুপ পর্যায়ে এগুলো আবার পড়ছিলাম। দেন হচ্ছে আন্ত অবস্থান্তর মৌল, এটাও পড়ছি। এরপর কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, এগুলোও পড়ছি। দেন হচ্ছে আমি বলছিলাম মৌলের পর্যাবৃত্ত ধর্মের সারাংশটা এখানে দেওয়া আছে, বই থেকে হচ্ছে ডিটেলস পড়বা। পার্টগুলো বলে দিছিলাম লাস্ট ক্লাসের আগের ক্লাসে। তো এই জিনিসপাতিগুলো এখান থেকে পড়বা আগে, এইখানে কিছু আছে, এরপর হচ্ছে নিচে পিডিএফ এর নিচে আরো কিছু জিনিস এক্সপ্লেন করা আছে। তো এই দুইটা জিনিস পড়ে দেন হচ্ছে তুমি বইয়ের পার্টগুলো পড়তে থাকবে, তাহলে দেখবে খুব সহজে বুঝতে পারতেছো। এরপর হচ্ছে আমি একটু পরে তোমার হচ্ছে মানে বোর্ড প্রশ্ন অ্যানালাইসিস করবো, তো তখন দেখবে আরো সহজে বুঝতে পারতেছো। ওকে, আচ্ছা। তো এগুলা গেল আমাদের, এগুলা পড়ছি আমরা। এগুলা পড়ার পর এরপর হচ্ছে তৈরি ঋণাত্মকতা, এগুলা পড়ছি পাউলিং, এরপর হচ্ছে আয়নিক যৌগের আমি আবারও বলতেছি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক, আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য এবং সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য। আমি খুব সহজে বোঝানোর ট্রাই করছি, একটু ভালো করে যদি না বুঝে থাকো একটু বারবার ব্যাকে গিয়ে গিয়ে একটু রেকর্ডটা শুনবা, তাহলে আশা করি বুঝতে পারবা। তো এটা গেল আমাদের। তারপর হচ্ছে সংকরণ পড়ানো শুরু করছিলাম লাস্ট ক্লাসে। এরপর হচ্ছে সংকরণ থেকে আমরা হচ্ছে এগুলা পড়লাম, এগুলা সবগুলা পড়া হয়েছে আমাদের। এরপর ভিএসইপিআর তত্ত্ব, এটাও পড়ছি, যেটাকে আমি সহজে বলি হচ্ছে ভেসপার তত্ত্ব। এই জিনিসপাতিগুলো আমাদের পড়া হয়েছে। আচ্ছা, এরপর আসলে হাইড্রোজেন বন্ধনটা আমি আগেও একবার এক্সপ্লেন করছিলাম একটা প্রশ্ন পড়াইতে গিয়ে। এখানে দেখো আরেকবার যেহেতু আসছে, আরেকবার একটু দেখাই দিই।
বলতেছি কি পোলার অণুসমূহের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে নতুনভাবে এক আকর্ষণ বল সৃষ্টি হয়, তাকে হাইড্রোজেন বন্ধন বলে। পোলার অণুসমূহের মধ্যে, পোলার অণুগুলা কোনটা, যেমন ধরো এইখানে হচ্ছে কি ফ্লোরিন আর হাইড্রোজেন, হাইড্রোজেন কি ধনাত্মক আধানধর্মী আর ফ্লোরিন কি ঋণাত্মক আধানধর্মী। তাহলে এই যে দেখো হাইড্রোজেনে যে আমি একটা ডেল্টা প্লাস দিলাম, ফ্লোরিনে যে একটা ডেল্টা মাইনাস দিলাম, এটার কথাই বলছে যে পোলার অণু। এই যে হাইড্রোজেন ফ্লোরাইড এটা হচ্ছে একটা পোলার অণু। পোলার অণুসমূহের মধ্যে ধনাত্মক ও ঋণাত্মক প্রান্তে, এই যে ধনাত্মক প্রান্তে ডেল্টা প্লাস, ঋণাত্মক প্রান্তে ডেল্টা মাইনাস প্রান্তে নতুন ভাবে এক আকর্ষণ বল সৃষ্টি হয়। এখন বলতেছে এখানে কি হবে, একটা আকর্ষণ বল সৃষ্টি হয়, তাকে আমরা কি বলে থাকি, হাইড্রোজেন বন্ধন বলে থাকি। এখন আমি কি বলছিলাম যে হাইড্রোজেন বন্ধন গুলোকে আমরা ডট ডট দিয়ে থাকি, তো এই জিনিসটাকে তুমি চাইলে এইভাবেও ড্র করতে পারতা। আচ্ছা এখানে তো লেখা যায় না, এটা কত পেজে, 21 পেজে। হ্যাঁ এটা দেখো, আমি বলতেছি কি তুমি চাইলে এই যে এই পুরাটাকে চাইলে এইভাবেও ড্র করতে পারতা। এখানে হচ্ছে সুন্দরের জন্য জিগজ্যাগ করে দেখাইছে। এখানে একটা হাইড্রোজেন দিলা, এখানে একটা ফ্লোরিন দিছে, এরপর একটা ডট ডট দিয়ে আবার হাইড্রোজেনের সাথে আবার ফ্লোরিন, আবার ডট ডট দিয়ে আবার হাইড্রোজেনের সাথে আবার ফ্লোরিন, আবার ডট ডট দিয়ে আবার হাইড্রোজেনের সাথে আবার ফ্লোরিন। তো এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি এটা চলতে থাকবে। এখন হাইড্রোজেন হচ্ছে কি আমার পজিটিভ আধান জন্মে, এই জন্য এখানে ডেল্টা প্লাস দেওয়া হয়েছে, আর এটা হচ্ছে ডেল্টা মাইনাস। এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এটা ডেল্টা মাইনাস, এভাবে চলতেই থাকবে। তাহলে তো একটা বড় স্ট্রাকচার পাবো আমরা। একটা অণু দিয়ে তো আর একটা গ্যাস তৈরি হয়ে যায় না বা লিকুইড তৈরি হয়ে যায় না, তাই না? তো এটা গেল হচ্ছে আমাদের হাইড্রোজেন ফ্লোরাইডের। দেখো তো এটা বেশি সুন্দর দেখা যাইতেছে না ওইটার চাইতে, এই জন্য আর কি একটু জিগজ্যাগ করে ড্র করা হয়েছে। আচ্ছা এরপর পানিরটা আগে আমি দেখাইছিলাম। এই যে দেখো পানিটাও যদি আরেকবার একটু দেখায়, এই যে একটা হাইড্রোজেন, আমরা জানি কি একটা পানির অণুতে দুইটা হাইড্রোজেন থাকে, তাহলে এই দুইটা হাইড্রোজেন গেল, এরপর হচ্ছে আবার একটু ডট ডট দিয়ে অক্সিজেনের সাথে আবার দুইটা হাইড্রোজেন, সরি হাইড্রোজেনের হাইড্রোজেনের বন্ধন হবে। এখানে হচ্ছে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আবার ডট ডট দিয়ে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, আবার ডট ডট দিয়ে হাইড্রোজেন, অক্সিজেন, হাইড্রোজেন, এভাবে চলতেই থাকবে। আর হাইড্রোজেন কি ডেল্টা প্লাস, হাইড্রোজেন কি ডেল্টা প্লাস, অক্সিজেন কি ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস, ডেল্টা প্লাস, ডেল্টা প্লাস, ডেল্টা মাইনাস। তো এইভাবে হচ্ছে কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। এরপর দেখো হাইড্রোজেন বন্ধনের শক্তির ক্রম দিছে, এমসিকিউতে আসতে পারে। তো শক্তির ক্রম কি বলছে, হাইড্রোজেন ফ্লোরাইডের বন্ধনটা হচ্ছে, শক্তিটা হচ্ছে সবচেয়ে বেশি, হাইড্রোজেন ফ্লোরাইডের শক্তি সবচেয়ে বেশি, তারপর হচ্ছে হাইড্রোজেন অক্সিজেন, তারপর হচ্ছে হাইড্রোজেন নাইট্রোজেন। এই জিনিসপাতি গুলো একটু মনে রাখবা আর কি। তারপরে হচ্ছে আমরা, আচ্ছা এখন এইখানে দেখো, এখানে হচ্ছে আমি যোজনীগুলো একটু লিখে রাখছি, তুমি এখান থেকেও চাইলে পড়ে ফেলতে পারো, আর চাইলে বই থেকেও পড়তে পারো যে অক্সিজেনের যোজনী কত আর তার জারণ মান কত, মানে হচ্ছে নেগেটিভ আধানধর্মী তো অক্সিজেন, এই জন্য হচ্ছে 2 মাইনাস। তারপর হচ্ছে আয়রনের জন্য আমরা দেখে থাকি হচ্ছে 2 3, আয়োডিনের জন্য হচ্ছে 1, অ্যালুমিনিয়ামের জন্য হচ্ছে 3, কপারের জন্য হচ্ছে 1 2, কার্বনের জন্য হচ্ছে 4। তো এখান থেকে হচ্ছে তোমরা এই জিনিসপাতিগুলো একটু পড়বা, হ্যাঁ মুখস্থ রাখতে হবে কিন্তু এগুলা, এগুলো না পারলে তো বুঝতে পারতেছো সামনে যে অনেক কিছু পারবা না। এরপর হচ্ছে ওইখানে যেমন আমি মৌলগুলোর জন্য লিখে রাখছিলাম, এইখানে হচ্ছে আমি ওই যে তোমার যৌগগুলোর জন্য লিখে রাখছি। তো যৌগগুলো সিমিলার ওয়েতে নোট ডাউন করে মুখস্থ করে ফেলবা। ওকে, আচ্ছা তো এটা গেল আমাদের। এরপরে হচ্ছে ডি ব্লক মৌল নিয়ে আগে আলোচনা করছি, এই জিনিসপাতিগুলো আলোচনা করা হয়ে গেছে, এখানে জাস্ট আরেকবার নোট ডাউন করছিলাম। তো তারপর হচ্ছে এই যে জটিল যৌগ নিয়ে আলোচনা হয়ে গেছে, ওই জটিল যৌগ ওইখানে যখন পড়বা এখান থেকেও কিছু পড়ে নেবা, তাহলে হচ্ছে ডাবল পড়া হবে আর কি, রিভাইজ হয়ে যাবে, তারপর বইটা পড়বা। আমার সাজেশন থাকবে আগে নোটটা কমপ্লিট করে দেন হচ্ছে বইটা পড়বা। এইটা হচ্ছে রঙিন যৌগ, এটাও পড়ানো হয়েছে। তারপর হচ্ছে পর্যাবৃত্ত ধর্ম, এই যে পর্যাবৃত্ত ধর্ম তো আগে আলোচনা করলাম, এখানে আরেকবার আলোচনা করা হয়েছে। তো তুমি ওই পর্যাবৃত্ত ধর্মর এক্সপ্লেনেশন গুলো পড়ে এখানে আবার যদি পড়ো, তো এখানে আরো ডিটেলসে আমি এক্সপ্লেন করছি, বুঝছো? তো এখানে যেহেতু আরো ডিটেলসে এক্সপ্লেন করছি, তো পড়ার পর বইটা পড়লে তোমার জন্য আরো বেশি ইজি হবে। এই যে এখানে আবার তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লেখা হয়েছে। তারপর হচ্ছে কার আকার ছোট বড় এগুলো এখানে আলোচনা করেছে। তারপর এগুলো তো পড়াইলাম সমকরণ পড়ানোর সময়। ফার্স্ট অফ অল সমযোজী বন্ধন দুই ধরনের হয়ে থাকে আমাদের, সিগমা বন্ধন, পাই বন্ধন। এরপর হচ্ছে অরবিটাল সমকরণ দেখাইলাম।
তারপরে হচ্ছে এইখান থেকে দেখাইলাম, এগুলা ড্র করে করে দেখাইলাম, প্রত্যেকটা ড্র করছি আমি, প্রত্যেকটা ড্র করে করে এক্সপ্লেন করছি। তারপর হচ্ছে এগুলোও পড়ানো হয়েছে, তারপর হচ্ছে এটাও লাস্ট ক্লাসে পড়াইছি, এখনো আবার দেখাইলাম। তারপর হচ্ছে এগুলোও দেখাইছি লাস্ট ক্লাসে, কিভাবে তুমি সংকরণ বের করবা, এখানে অনেকগুলো এক্সাম্পল ছিল। তারপরে এখানে কি, আচ্ছা এখানে ওই যে সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে একটা পার্থক্য দিছে, তো জেনে রাখো যে 1-2 মার্কে আসে আর কি কখনো। তো বলতেছি কি সন্নিবেশ ও সমযোজী, সরি, সমযোজী ও সন্নিবেশ সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য কি বলতেছে। সমযোজী বন্ধনে উভয়ই ইলেকট্রন শেয়ার করে। কি হয় আমরা জানি যে সমযোজী বন্ধনে কি হয়, উভয় ইলেকট্রন শেয়ার করে। যেমন ধরো আমি যদি হাইড্রোজেনের একটা কি করি, হাইড্রোজেন, এটা কি আমার একটা সমযোজী বন্ধন না? তো এখানে হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে, এই হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে, এই হাইড্রোজেনের ইলেকট্রন শেয়ার করে, তো হাইড্রোজেন হাইড্রোজেন শেয়ার করে এই জায়গাতে তারা বন্ধন গঠন করে, ঠিক আছে। আর সন্নিবেশ সমযোজী বন্ধনে ইলেকট্রন দান করে এবং অপরজন তা গ্রহণ করে। যেমন ধরো হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইড, হাইড্রোজেন ফ্লোরাইডে কি হয়, হাইড্রোজেন ইলেকট্রন দান করে আর ফ্লোরিন ইলেকট্রন গ্রহণ করে। তো এটা একটা সমযোজী বন্ধন। কিভাবে বুঝি আমরা, ওই যে আমরা দেখছিলাম যে তাদের তৈরি ঋণাত্মকতার পার্থক্য অনেক বেশি হয়, তো ইলেকট্রনগুলো একদিকে চেপে থাকে, ফ্লোরিনের দিকে থাকে। তো ওইখান থেকে আমরা জানি যে এটাও একটা কি আমাদের সমযোজী বন্ধন। আবার দেখতে পাচ্ছি এটা একটা হচ্ছে কি সন্নিবেশ সমযোজী বন্ধন, তাই না, যেহেতু এখানে হচ্ছে ইলেকট্রন আদান প্রদান হচ্ছে। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি যে সমযোজী বন্ধনে হচ্ছে ইলেকট্রন উভয় পরমাণু হচ্ছে কি করে, ইলেকট্রন শেয়ার করে। আর সন্নিবেশ সমযোজীতে কি করে, যে একজন ইলেকট্রন ত্যাগ করে আরেকজন হচ্ছে ইলেকট্রন গ্রহণ করে। বুঝতে পারছো? তো এরপরে দেখো, তো এরপরে দেখো এই যে এই জিনিসপাতিগুলো পড়ানো হয়েছে অলরেডি, যে সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্য, এই জিনিসপাতিগুলো তোমার পড়াইছি। তো ওইখান থেকে আরেকবার হচ্ছে রিভাইজ দিবা আর কি। তো কোথায় জানিছিলাম, আচ্ছা এই জিনিসপাতি পড়াইছি, এটা পড়াইছি, এটা পড়াইছি। আচ্ছা হ্যাঁ, এই এক্সাম্পল গুলো কিন্তু তোমার অলরেডি পড়ানো হয়েছে। আচ্ছা এখানে একটা জিনিস দেখো, যে এই যে নিচের দিকে যদি তাকাও, যে এস ব্লক মৌলে কয়টা মৌল আছে, এস ব্লকে, পি ব্লকে কয়টা মৌল আছে, ডি ব্লকে কয়টা মৌল আছে, এ ব্লকে কয়টা মৌল আছে, এই জিনিসপাতিগুলো কিন্তু তোমার আমি পড়ানোর সময় বলে দিছি। তো এরপর হচ্ছে লিগেন্ড কি, লিগেন্ড দুই ধরনের, একটা হচ্ছে প্রশমিত লিগেন্ড, একটা হচ্ছে চার্জিত লিগেন্ড, এই জিনিসপাতিগুলো পড়ানো হয়েছে অলরেডি। তারপর হচ্ছে বলছিলাম এই প্রশ্নটা বুয়েটে আসছিল 2015 না জানি 2017 সালের দিকে। তারপর হচ্ছে সন্নিবেশ সংখ্যা, সন্নিবেশ সংখ্যাগুলো কিভাবে বের করতে হয় এগুলো তোমার অলরেডি পড়ানো হয়েছে। মোটামুটি আমরা বলতে পারি যে আমাদের চ্যাপ্টারটা শেষ, এখন হচ্ছে আমরা টেস্ট পেপারে যাইতে পারি নাকি। আচ্ছা এখানে কিছু অম্লি অক্সাইডের নাম দেওয়া আছে, এগুলো তোমার বইও দেওয়া আছে। আমি হচ্ছে লাস্ট ক্লাসের আগের ক্লাসে হয়তো বা বই থেকে দাগাই দিয়েছিলাম যে এই যে বিভিন্ন ধরনের অক্সাইডের নাম বলছিলাম, এগুলো হচ্ছে এমসিকিউতে আসতে পারে। আর এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হয় হচ্ছে তোমার এডমিশনের জন্য। বুঝতে পারছো? তো এডমিশন প্লাস এইচএসসি পরীক্ষা দুইটার জন্য ইম্পর্টেন্ট আছে, তো পড়ে ফেলবা এখন। এরপর হচ্ছে এখানে কিছু পূর্ণরূপ আছে, কিছু বিক্রিয়া দেওয়া আছে, এগুলো হচ্ছে কাজে দিবে। তো তারপরে কি আছে, আচ্ছা এইখানে হচ্ছে ওই যে কিছু ইম্পর্টেন্ট ইলেকট্রন বিন্যাস যেগুলো আমরা পারি না বাট মাঝে মধ্যে কাজে লাগে, তো ওই জিনিসপাতিগুলো আমি এখানে লিখে রাখছি, তো এখান থেকে শিখে নিবা। ওকে ঠিক আছে, তাহলে আমাদের এগুলা ছিল হচ্ছে মানে নোট থেকে। এবার দেখি বই থেকে আমাদের কি কি বাকি আছে, কি কি বাকি নাই, দেন হচ্ছে আমরা টেস্ট পেপারে যাব। আচ্ছা আমি বইটাকে ওইখানে ওপেন করি, তাহলে হচ্ছে দাগাইতে পারবো। তো আমাদের মোটামুটি 68-70 পেজের মতো, আমরা 68 পেজে ছিলাম মনে হয়, 69 পেজ। দেখো এই যে শঙ্কর অরবিটাল, ঠিক আছে, শঙ্করের নাম আমরা অলরেডি পড়ে ফেলছি। তাহলে এরপরে দেখি কি বাকি আছে। এই জিনিসপাতিগুলো, এই যে এটা যেহেতু বইয়ের লেখা তো একটু ঝাপসা আছে, এই যে ইথিন, ইথাইন, এগুলো কিন্তু আমি তোমাকে অলরেডি এক্সপ্লেন করে ফেলছি। এই যে দেখো এখানে হচ্ছে ইথিলিনেরটা আছে,
তারপরে এখানে বেনজিনেরটা আছে, বেনজিনেরটাও কিন্তু সেম ভাবে এখানে হচ্ছে 6টা কার্বন আছে, তো এই জন্য এটাকে সাজায় বেনজিন স্ট্রাকচারের মতো করে ড্র করছে। কিভাবে ড্র করছে, এই যে দেখো বেনজিনের স্ট্রাকচার গুলো যেমন হয় এভাবে, তো দুইটা, এই যে এবার হচ্ছে দুইটা থাকে আমাদের, মাঝে হচ্ছে একটা থাকে, এদিকে আবার দুইটা থাকে, এদিকে আবার একটা থাকে। তো এদের সবার সাথে একটা একটা করে হাইড্রোজেন থাকে, হ্যাঁ একটা একটা করে হাইড্রোজেন থাকে। হাইড্রোজেন অর্থাৎ বেনজিনের সংখ্যাটা হচ্ছে C6H6, ঠিক আছে। তো এখন দেখো তো তোমার কাছে যে আমি একটা প্রশ্ন করি, প্রত্যেকটা কার্বনের কি 4 হাত ফিল আপ হয়েছে? না, প্রত্যেকটা কার্বনেরই 3 হাত ফিল আপ হয়েছে। তাহলে 4 হাত ফিল আপ করতে হবে না? তাহলে আমি যদি 4 হাত ফিল আপ করতে চাই, এখানে ধরো একটা ডাবল বন্ড দিয়ে দিলাম। তাহলে এই কার্বন আর এই কার্বনের 4 হাত ফিল আপ হয়েছে। তাহলে এই কার্বনের অলরেডি 4 হাত ফিল আপ হয়ে রয়েছে। তাহলে আমি যদি এখানে আরেকটা ডাবল বন্ড দিই, তাহলে কিন্তু এর 5 হাত হয়ে যাবে। তাই এই জন্য আর এদিকে দিতে পারবো না। এখানে যদি দেই, তাহলে দেখো এই কার্বনের 4 হাত ফিল আপ, আবার যদি এখানে দেই এই কার্বনের 4 হাত ফিল আপ। তাহলে আমার বেঞ্জিন স্ট্রাকচারটা হয়ে গেছে না? তাহলে এখানে পাই বন্ধন আছে কয়টা? একটা, দুইটা, তিনটা পাই বন্ধন, আর বাকি সবগুলো হচ্ছে সিগমা বন্ধন। তাহলে খুব সহজে ড্র করতে পারবো না? দেখানো লাগবে? যদিও তেমন একটা আসে না। সবার আগে কার্বন কার্বন গুলোর মধ্যে আমি সিগমা বন্ধনটা কমপ্লিট করতেছি। আচ্ছা, এরপর সবার সাথে একটা একটা করে হাইড্রোজেন আছে, তাই না? তো আচ্ছা, হাইড্রোজেন গুলো দেওয়ার আগে আমি পাই বন্ধন গুলো কোথায় কোথায় যেন, আচ্ছা এখানে একটা, এই দুইটার মধ্যে একটা পাই বন্ধন দিয়েছিলাম। তাহলে পাই বন্ধন গুলো একটু দিয়ে নেই, তাহলে কাজটা দেখতে সুন্দর হবে। এখানে পাই, এইখানে পাই, এরপর হচ্ছে এই দুইটার মধ্যে পাই আছে, এরপর এই দুইটার মধ্যে পাই আছে। ওকে, তাহলে এদের দুইজনের মধ্যে অধিক্রমণ হয়, তারপর হচ্ছে এদের দুইজনের মধ্যে অধিক্রমণ হয়, এদের দুইজনের মধ্যে অধিক্রমণ হয়। এরপর হচ্ছে সবার সাথে একটা একটা করে হাইড্রোজেন ছিল, হাইড্রোজেন গুলোকে যদি আবার দিয়ে দিই, হাইড্রোজেন, ওর সাথে একটা করে হাইড্রোজেন, ওর সাথে একটা হাইড্রোজেন, ওর সাথে একটা হাইড্রোজেন, ওর সাথে একটা হাইড্রোজেন, ওর সাথে একটা হাইড্রোজেন, শেষ। আচ্ছা, হ্যাঁ দিছি, সমস্যা নেই। দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, হ্যাঁ। তাহলে এই যে এটা হচ্ছে আমাদের কি বেনজিন স্ট্রাকচার, খুব সহজ না? এখন দেখো তো, এখানে বলতেছে যে কার্বনের প্রত্যেকে sp2, sp2 কিভাবে বুঝলাম আমরা? এই যে এদিকে তাকাইলে বোঝা যায়। দেখো sp2 কিভাবে বুঝলাম, এই যে কার্বনের সিগমা বন্ধন কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। তাহলে তিনটা হলে কি হয়? লোন পেয়ার তো নাই, তাহলে sp2 না? তিনটা হলে তাহলে সেম ভাবে প্রত্যেকটাতেই তিনটা তিনটা করে আছে সিগমা বন্ধন, এই জন্য প্রত্যেকটাই কি sp2 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 sp2। বুঝতে পারছো? আচ্ছা, তো এরপর যে আমরা আগাই, এরপরে এই জিনিসপাতিগুলো আলোচনা করা হয়ে গেছে অলরেডি, এটাও আলোচনা করে ফেলছি। এই যে বললাম না যে মুক্ত জটিল যোগের জন্য যে কি হয়, সংকরণ গুলো হয়, এখানে এটা দেখানো হয়েছে। তারপর বোরন, এই জিনিসপাতিগুলো আলোচনা হয়ে গেছে অলরেডি, এগুলো আলোচনা করছি। সংকর অরবিটালের অণুর আকৃতি সম্পর্কে, হ্যাঁ এই যে দেখো, এই জিনিসপাতিগুলো একটু আগেই তোমার সাথে আলোচনা করছি। sp, এই যে কার্বনের জন্য sp3 হয়, তো ওর জন্য হচ্ছে 109.28, 109 ডিগ্রি 28 মিনিট দিছে। 28 মিনিট মানে কিন্তু 0.5 ডিগ্রির কাছাকাছি, বুঝছো? 60 মিনিটে 1 ডিগ্রি না, তাহলে 28 মিনিটে হচ্ছে তোমার 0.5 ডিগ্রি, 0.49 ডিগ্রি এরকম হবে আর কি, তো অ্যাপ্রক্সিমেটলি 5 ডিগ্রি। তো sp2 হচ্ছে 120 ডিগ্রি। এই জিনিসপাতিগুলো আগে দেখাইছি আমি তোমাকে। এগুলো হচ্ছে একটা টেবিল আছে, টেবিলটা দেখে দেখাচ্ছি। এই যে দেখো, বলতে বলতে চলে আসছে টেবিল।
এই যে এই টেবিলটা তুমি তোমার খাতায় নোট ডাউন করে রাখবা, আর এই টেবিলটা তোমার মাথায়ও নোট ডাউন করে রাখবা। খাতা প্লাস মাথা দুই জায়গাতে এই টেবিলটা নোট ডাউন করে রাখতে হবে, বুঝছো? খাতা প্লাস মাথা দুই জায়গাতেই নোট ডাউন করে রাখতে হবে। তো এসপি, তো সবার আগে এসপি স্ট্রাকচারটা সরলরৈখিক হয়, আমি দেখাইছিলাম কিভাবে। কারণ এস হচ্ছে এরকম আর পি হচ্ছে এইরকম, তো এদের মধ্যে যখন আমি অধিক্রমণ ঘটাই জিনিসটা এইরকম, হ্যাঁ মানে এই যে এরকম একটা স্ট্রাকচার হয়, অথবা বলছিলাম এইরকম একটা স্ট্রাকচার হয়, তাই না? আচ্ছা, তো এই যে এসপি, এসপি2, এসপি3 উদাহরণগুলো একটু দেখে রাখবা, বুঝছো? তাহলে হচ্ছে মুখস্থ করার দরকার নাই, বাট একটু দেখে রাখবা। মুখস্থ করার দরকার নেই, তুমি তো জানোই যে সংকেত থেকে কিভাবে তোমার সংকরায়ন বের করতে হয়। মুখস্থ উদাহরণগুলো মুখস্থ করার দরকার নাই, শুধুমাত্র স্ট্রাকচারটা কিরকম হবে বেশি মানে খুব ভালো করে মুখস্থ রাখতে হবে। আকৃতির নাম, বন্ধন কোণ, আকৃতিটা মনে রাখতে পারলে পারবে, না পারলে দরকার নেই। কি কি বলছি? সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আকৃতির নাম আর বন্ধন কোণ। আর এটা যদি পারো ভালো, না পারলে সমস্যা নেই। তো সবগুলোর জন্য এই জিনিসপাতিগুলো মুখস্থ রাখতে হবে। ওকে, আচ্ছা, তো এটা হচ্ছে এক্সারসাইজ, কিছু প্রবলেম দিছে এখানে। এখানে দেখো ওই যে আবার আগের মতো করে এসপি তে কয়টা থাকে সন্নিবেশ সংখ্যা? দুইটা। বন্ধন জোড় থাকে, এই যে এসপি2 তে থাকে বন্ধন জোড় তিনটা, এসপি3 তে থাকে বন্ধন জোড় চারটা, এসপি3 তে থাকে চারটা, ওই আগের জিনিসপাতিগুলো আর কি। এই প্রত্যেকটা জিনিস কিন্তু তোমাকে অলরেডি পড়ানো শেষ। এরপর এটা কি? এটা হচ্ছে অক্সিজেনের জন্য, এই যে এটা হচ্ছে H2 এর, H2O এর জন্য। এই যে দেখো H2 আর অ্যামোনিয়া, এই জিনিসপাতিটা একটু আগে ব্যাখ্যা করলাম না, যে 160 ডিগ্রি আর 104.5 ডিগ্রি, এখানে ওই জিনিসপাতিগুলোই ব্যাখ্যা করা হয়েছে। এই যে এইখান থেকে হচ্ছে এই টেবিলটা মুখস্থ রাখবা, খুব ইম্পর্টেন্ট। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট, কারণ পরীক্ষায় সবচেয়ে বেশি আসে এসপি3 দিয়েই। কিন্তু এসপি3 এক একটা এই যে এইরকম উদাহরণ দেয়, বলে যে অ্যামোনিয়া 160 ডিগ্রি হলে পানি 104.5 ডিগ্রি কেন, আর পানি 104.5 ডিগ্রি হলে H2S 192.2 ডিগ্রি কেন, এইটা এত ডিগ্রি হলে এটা এত কেন, এটা এত ডিগ্রি হলে এটা কেন। তো এই টেবিলটা তোমার সবার আগে মাথায় রাখতে হবে। এই টেবিলটা সবার আগে তোমার মাথায় রাখতেই হবে। ফর এমসিকিউ বলো, রিটেন বলো, খুব 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 বেশি ইম্পর্টেন্ট, খুব বেশি ইম্পর্টেন্ট। বারবার বলতেছি, পরীক্ষায় এখান থেকে একটা প্রশ্ন আসবেই। এরপরে এখানে হচ্ছে, এটা হচ্ছে আণবিক অরবিটাল তত্ত্ব, এটা লাগবে না, এগুলো লাগবে না। এগুলো লাগবে না, এগুলো নাই। সন্নিবেশ সমযোজী বন্ধন যতটুক বলছে এটুক জানলেই চলবে, এগুলো আর কিচ্ছু লাগবে না, আর কিচ্ছু লাগবে না এগুলো। আর জটিল যৌগ এগুলো তো শিখাইছি, এগুলো সব পড়ানো হয়েছে। এই যে বলছিলাম না, দেখো জটিল যৌগগুলোর ক্ষেত্রে সংকরণ আমরা কেমনে বের করি? ফাঁকা ঘরগুলো দেখে, ফাঁকা ঘরগুলোতে আমরা মুক্ত জোড় ইলেকট্রন বসাই দিই, এরপর হচ্ছে এইভাবে আমরা বের করে থাকি। তো এই জিনিসপাতিগুলো পড়ানো হয়ে গেছে অলরেডি। আচ্ছা, এইখানে একটা প্রশ্ন দেখো, এই প্রশ্নটা একটু পড়বা, হ্যাঁ, ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমাকে পড়ানো হয়ে গেছে জিনিসগুলা, এখন তুমি প্র্যাকটিস করা বাকি, শুধুমাত্র শুধুমাত্র প্র্যাকটিস বাকি। চ্যাপ্টার কিন্তু আমাদের শেষ। আমি হচ্ছে আর একটা ক্লাসে হচ্ছে সবগুলো ওভারঅল প্রশ্নগুলো নিয়ে একটা রিভাইজ দিব, মানে টেস্ট পেপার দেখে দেখে প্রশ্নগুলো নিয়ে একটা রিভাইজ দিব। এরপর হচ্ছে বাকি পড়াশোনা তোমাকেই করতে হবে, তুমি শুধু আটকাবা, আমার প্রশ্ন জিজ্ঞাসা করো, আমি বুঝাই দেওয়ার ট্রাই করবো। যেগুলো যেগুলো আমি দাগাই দিচ্ছি এগুলো যেন খাতায় নোট ডাউন করা থাকে। এগুলার পোলারিটি কি, জাস্ট ডেফিনেশন গুলো শিখবা।
পোলার আয়ন কি ডেফিনিশন শিখবা। এরপর হচ্ছে ফাজানের সূত্র আমি অলরেডি ব্যাখ্যা করছি, আমার ওই নোট থেকে পড়লেই চলবে। আর এখান থেকে হচ্ছে চাইলে দুই একটা প্রবলেম একটু অ্যানালাইসিস করতে পারো, তাহলে কাজে আসবে। এই যে ফাজানের নীতি সম্পর্কিত কতিপয় ব্যাখ্যা, এই যতগুলা প্রবলেম দেওয়া আছে 1 2 3 4 যতগুলা প্রবলেম দেওয়া আছে সবগুলা নোট ডাউন করে করে পড়বা। পুরাটা নোট ডাউন না করো, অন্ততপক্ষে শর্টকাটে মেইন কথাগুলো নোট ডাউন করে রাখবা, যেন দেখলেই মনে পড়ে আনসারটা কি হবে, পরীক্ষায় যেন সহজে আনসার করতে পারো। বুঝছো? আর কিছু লাগবে না আমাদের, শেষ। আচ্ছা, এইখানটা হচ্ছে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল জিনিসটা কি একবার ডেফিনেশনটা যদি দেখো, সমযোজী ও পোলার যৌগের অণুগুলোর মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল আছে তাকে ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলা হয়। কারণ সবার আগে কথা হচ্ছে সমযোজী, সমযোজী বন্ধন কি মানে হচ্ছে শেয়ারকৃত, অর্থাৎ ইলেকট্রন শেয়ার করে যারা বন্ধন গঠন করে। আচ্ছা করলো। এবার বলছে অপুলার, অপুলার মানে কি তারা হচ্ছে পোলার থাকবে না, অর্থাৎ প্লাস মাইনাস এরকম থাকবে না, সমযোজী বন্ধনের মধ্যে কোনো প্লাস মাইনাস থাকবে না। সমযোজী অপুলার যৌগের অণুগুলোর মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল, এই যে এই দুইটার মধ্যে যে দুর্বল আন্তঃআণবিক আকর্ষণ বল আছে তাকে আমরা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে থাকি। ওকে, ডেফিনেশনটা বললে চলবে এখান থেকে। এবার হাইড্রোজেন বন্ধন পড়াইছি, এই চারটা একটু নোট ডাউন করে রাখবা। এই চারটা ইম্পর্টেন্ট একটা চার্ট, এমসিকিউ তে কাজে লাগে, রিটেনেও কাজে লাগে। তোমার যেভাবে যে বলছি তুমি যদি পুরোটা চ্যাপ্টার এবার নোট ডাউন করো, এই চ্যাপ্টারে তুমি বস হয়ে যাবে। বস বস। এই প্রশ্নটা নোট ডাউন রাখবা। এই যে অ্যালকোহল পানিতে দ্রবণীয় হলেও ইথেন পানিতে দ্রবণীয় নয় কেন? কারণ অ্যালকোহল কি একটা, অ্যালকোহল হাইড্রোজেন বন্ধন থাকায় সম আয়নিক সম আণবিক ভরের অ্যালকেন অপেক্ষা এদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক কি হয়, বেশি হয়। আবার অ্যালকোহল জৈব যৌগ হওয়া সত্ত্বেও ইহা পানিতে দ্রবণীয়। তাহলে অ্যালকোহল দুইটা কারণে মেইনলি পানিতে দ্রবণীয়, একটা হচ্ছে তাদের গলনাঙ্ক স্ফুটনাঙ্ক বেশি, কেন? কারণ তারা হচ্ছে সম আণবিক ভরের অ্যালকেন অপেক্ষা মানে আচ্ছা হ্যাঁ, এদের গলনাঙ্ক এবং স্ফুটনাঙ্ক বেশি। এবং আরেকটা কি, এরা হচ্ছে জৈব যৌগ, অ্যালকোহল কি একটা জৈব যৌগ হওয়া সত্ত্বে এটা পানিতে দ্রবণীয়, কারণ অ্যালকোহল পানির মধ্যে হাইড্রোজেন বন্ধনের সৃষ্টি হয়। অপরদিকে ইথেন অণুর সাথে পানির কোনো হাইড্রোজেন বন্ধন সৃষ্টি হয় না, এটাতে তো কোনো পানির হাইড্রোজেন বন্ধনই নাই, তাই ইথেন তথা অ্যালকেন পানিতে অদ্রবণীয়। সুতরাং বলা যায় যে জৈব যৌগ পোলার প্রকৃতির, তার পানির সাথে হাইড্রোজেন বন্ধন তৈরির মাধ্যমে দ্রবীভূত হয়। ওকে, এরপরে এই যে দেখো হাইড্রোজেন ফ্লোরিন অণুতে হাইড্রোজেন বন্ধন, এই জিনিসপাতিগুলো এখান থেকে দেখবা। এই যে তিনটা প্রবলেম, প্রবলেম না ব্যাখ্যাগুলো পড়লে খুব সহজে বুঝতে পারবে আর কি। আর টেস্ট পেপার করার দরকার নেই আসলে, যে পড়াই দিছি না, যদি এই জিনিসপাতিগুলো এইভাবে পড়ো তুমি জাস্ট টেস্ট পেপারে একদম নিজে আরেকটা টেস্ট পেপার বানাইতে পারবা। তুমি তো পড়ো না, ফাঁকিবাজ, জন্মের ফাঁকিবাজ। এই যে এটা লাগবে, হাইড্রোজেন বন্ধন এবং সমযোজী বন্ধনের মধ্যে পার্থক্য নোট ডাউন করতে হবে, এটা ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপর হচ্ছে H2O তরল বা H2S গ্যাসীয় কেন, এই জিনিসটা আলোচনা করছিলাম তোমার সাথে, মনে পড়ে? হ্যাঁ, বলছিলাম হাইড্রোজেন বন্ধনের কারণে। তো এখানে আবার এই যে এইখানটা পড়া লাগবে না, ওইখানে যতটুকু লেখা আছে ততটুকু পড়লেই হবে। তারপর হাইড্রোজেন বন্ধনের গুরুত্ব দিছে, লাগবে না, আর লাগবে না কিছু, বহুত হয়ে গেছে। এগুলো মাথায় রাখতে পারলে 2 সেট প্রশ্ন কমন পাবা, 2 সেট প্রশ্ন কমন পাবা, 2 সেট, দুইটা ফুল প্রশ্ন কমন পাবা। বুঝছো? তো আমাদের হচ্ছে তাহলে, আমি আর এখন হচ্ছে মাগরিবের আজান দিবে, আমি হচ্ছে আর নতুন করে কি শুরু করলাম না।
আমার হচ্ছে তাহলে হ্যাঁ, এই যে টেস্ট পেপারের এটা আমি দিয়ে দিচ্ছি তোমারে। এখান থেকে হচ্ছে তুমি তোমাকে হচ্ছে কালকে বা নেক্সট ক্লাসে হচ্ছে আমি একবার রিভাইজ দেব। তুমি হচ্ছে চ্যাপ্টারটা পড়লেই কিন্তু এনাফ। আমি জাস্ট হচ্ছে কি ধরনের প্রশ্ন আসে না আসে একটু বুঝাই দেওয়ার জন্য যে প্রশ্নগুলা কিভাবে চুজ করবা, কিভাবে আনসার করতে পারবা এই জিনিসগুলো একটু করে দেখাই দিব। বাকিগুলা তোমার অলরেডি বুঝাই ফেলা হয়েছে সবকিছু। তো ঠিক আছে, ভালো থাকো। আমি হচ্ছে পিডিএফটা ওই যে টেস্ট পেপারের ওই পিডিএফটা দিয়ে দিব। ওকে, ভালো থাকো। এটা আমি আপলোড দিয়ে দিব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।